জমি নিয়ে বিবাদ, ইসলামপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং সেই সংঘর্ষে অন্তঃসত্ত্বাকেও মারধরের অভিযোগ উঠেছে। দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, জমি নিয়ে বিবাদের জেরে ইসলামপুরে শোরগোল। উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানকার বাস স্ট্যান্ড লাগোয়া এলাকায় শিবনন্দন রামের বাড়ি। বছর কয়েক আগে মারা গিয়েছেন। স্থানীয়দের দাবি তার দুই স্ত্রী। পরিবার নিয়ে প্রথম পক্ষের স্ত্রী থাকেন ইসলামপুরে, দ্বিতীয় পক্ষের স্ত্রীর বাড়ি বিহারে। অভিযোগ, সম্প্রতি দ্বিতীয় পক্ষের স্ত্রী মীনা দেবী ইসলামপুরে আসেন। মৃত স্বামীর সম্পত্তির একাংশ দাবি করেন। এ নিয়ে বিবাদ। স্থানীয়দের দাবি, শনিবার দুপুরে মীনা দেবী তার স্বামীর প্রথম পক্ষের স্ত্রীর বাড়িতে যান, ফের স্বামীর সম্পত্তির একাংশ দাবি করেন। অভিযোগ, তখন তাকে মারধর করে বাড়ির বাইরে বের করে দেওয়া হয়। এরপর মীনা দেবী স্থানীয় মহিলা সমিতির দ্বারস্থ হন। অভিযোগ, মীনা দেবীকে নিয়ে শিবনন্দনের বাড়ি যান মহিলা সমিতির সদস্যরা। তখন ফের বাধা, শুরু হয় মারপিট। অভিযোগ, মারধর করা হয় শিবনন্দনের অন্তঃসত্ত্বা নাতনিকে, বাড়িতেও ভাঙচুর চালানো হয়। এর প্রতিবাদে শুরু হয় রাস্তা অবরোধ। কেন দোকানে কি জন্য মারছে? আমার স্বামী দোকানে লিখে দিয়েছে, আমি পাবো না বাবা, ওই জন্য মার দিয়ে বার করে দিয়েছে। দোকান যাচ্ছি, আমাকে ঢুকতে দিয়েছে না, আমাকে মারলো। যে বয়স্ক ভদ্রমহিলা ন্যায্য বিচারের জন্য এসেছিল, তার বাড়িতে তাকে থাকতে দেয় না। আমরা বাড়িতে ঢুকাতে গেছিলাম, তখন তার ছেলের বউ এবং ছেলে দুজন মিলে বেধড়ক মারধর করে এবং অভিনয় করে। তার যেহেতু মেয়ে প্রেগনেন্ট, মেয়েকে রাস্তার উপরে বসিয়ে দেয় এবং রাস্তাও জাম করেছিল। কিছু ছেলে পেলেকে নিয়ে এসে আমাদের উপরে হামলা করে এবং পাথর ছোড়াছড়ি করে। देवी नाम का एक गैंग है, वो आया और सब तोड़ फोड़ के चला गया, सब लेके चला गया। वो 15 लाख रुपया हमसे मांगता है, जबरदस्ती जगह बोलता है हमको देने की। जगह तो हम मेरा नाम से है। वो दावी करते थे जो हमारे दुकान লাগবে আমার, মানে ও যে বলে আমার পাতি লিখে গেছে। জমি বিবাদে মারপিট, দুপক্ষই ইসলামপুর থানায় নালিশ জানায়। ইসলামপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। মাদ্রাসা ভোট আর সেই ভোট ঘিরে উত্তপ্ত হাওড়া জগৎবল্লভপুর। সেখানে আইএসএফ ও তৃণমূল কর্মীদের মারধর, হাতাহাতি, বাঁশ হাতে তৃণমূল আইএসএফ কর্মীদের বচসা। ভোট কেন্দ্রে ধারালো অস্ত্র নিয়ে ঢুকে পড়ার অভিযোগ। দুই আইএসএফ কর্মীর বিরুদ্ধে অভিযোগ, ঘটনায় আটক করা হয়েছে দুই আইএসএফ কর্মীকে। মাদ্রাসা ভোটে জিতে যায় তৃণমূল। আমার সঙ্গে সন্তু রয়েছে। সন্তু, জানাবে ঠিক কি থেকে ঘটনার সূত্রপাত? সন্তু, একদমই মাদ্রাসা ভোটের কার্যকারিণী কমিটির আজ নির্বাচন ছিল, সেই নির্বাচন ঘিরেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার জগৎবল্লভপুর। যেটা জানা যাচ্ছে জগৎবল্লভপুরের 2 নম্বর অঞ্চলের মাহফুল সুফি আব্দুল মোমেন হাই মাদ্রাসা, সেখানেই কিন্তু কার্যকারী কমিটির আজ নির্বাচন ছিল। সেই নির্বাচন ঘিরে কিন্তু আজ সকাল থেকেই কিন্তু আইএসএফ ও তৃণমূলের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি ছিল। যেটা তৃণমূলের অভিযোগ, 2জন আইএসএফ কর্মী তারা কিন্তু ভোট গ্রহণ চলাকালীন কিন্তু ওই ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে ঢুকে পড়ে। সেই নিয়েই মূলত বচসা। তারপরেই দুপক্ষের মধ্যে বাঁশ নিয়ে হাতাহাতি, কার্যত মারামারি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী, পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। পরে দেখা যায় ওই ভোটে কিন্তু তৃণমূলই জয়ী হয়েছে। বেশ, মাদ্রাসা বোর্ডে আমরা সুষ্ঠুভাবে ভাবছিলাম কে হবে, ছাপাবাজি করেছে, আমাদের লোককে তুলে নিয়ে চলে গেছে থানাতে। না, ওটা তো মিথ্যি কথা। বুথ এজেন্ট ছিল, ওকে ফার্স্ট টাইম 6 জন ছিল, 6 জনকে বাইরে করে দিয়েছিল, আর তারপরে একজনকে মেরেছে, মাথা ফাটিয়েছে। এই ইলেকশনটা আবার করতে হবে। ভোটে হারার পর ওরা প্রতি জায়গাতেই এই অভিযোগটা করে। এই অভিযোগের কোনো সারবত্তা নেই। মানুষ ভোট দিয়েছে, আর যেটুকু অশান্তি করেছে ওরা করেছে। কাউন্টিং এর সময় ছুরি নিয়ে আমাদের কাউন্টিং এজেন্টকে, মুক্তারকে মারার জন্য চেষ্টা করেছিল, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। তাই কারা চক্রান্ত করেছে, কারা মারামারি করতে এসছে, কারা ছুরি মারতে এসছে, পুরো ঘটনা ঘটেছে প্রশাসনের সামনেই ঘটেছে। ফের ব্রিজ ভাঙার ভুয়ো ভিডিও ভাইরাল হয়েছে। মাত্র 8 সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেবকের পর এবার মিনাখার ব্রিজের ছবি ভাইরাল। বিদ্যাধরীর উপর মালঞ্চ ব্রিজ ভাঙার ছবি রীতিমতো ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে আতঙ্ক।
সোশ্যাল মিডিয়ায় এরা ছেড়ে দিয়েছে, কিন্তু এরা ব্রিজটা ভাঙেনি। কিন্তু এরা ছাড়া তো ঠিক না, বিভিন্ন জায়গার থেকে ফোন করছে তারা ব্রিজটা কি ভেঙে পড়ে গিয়েছে, কিন্তু আদৌ না। কিন্তু এরা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে, এমনভাবে করেছে মনে হচ্ছে যেন ভেঙে পড়ে গেছে, কিন্তু আদৌ ওটা ভাঙেনি। সোশ্যাল মিডিয়ায় পুরো সারা জায়গায় হাইলাইট হয়ে গেছে, কিন্তু এরকম ধরনের ভিডিও যেন কেউ পোস্ট না করে। এসব ফেক ভিডিও যারা বানাচ্ছে ছড়াচ্ছে তাদের অবশ্যই শাস্তি হওয়া দরকার। এআই ব্যবহার করে ব্রিজ ভাঙার ভিডিও তৈরি, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিওয়ে রীতিমতো শোরগোল, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পঞ্চায়েত সমিতির। বারবার আমি সবাইকে সচেতন করব, মানে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যেন সবাই ঠিকঠাকভাবে ইউজ করে। এই ধরনের ভুয়ো ভিডিও যে কারা ছড়াচ্ছে আমি জানি না, তবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এই ধরনের ফোন আমার কাছে বহু ফোন কল এসছে যে এই ভিডিওটা নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি। আমাদের ব্রিজ সম্পূর্ণ সুরক্ষিতই আছে এবং মানুষ যথারীতি আগের মতোই যাতায়াত করছে। এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি। এটা সম্পূর্ণ মিথ্যে ঘটনা, এর সঙ্গে কোনো রকমই এই ঘটনার সঙ্গে কোনো সত্যতা নেই। ঠিক একইভাবে 15ই জুলাই সেবকের করোনেশন ব্রিজ ভেঙে পড়ার ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তদন্তে জানা যায় এআই ব্যবহার করে সেবকের করোনেশন ব্রিজ ভেঙে পড়ার ভুয়ো ভিডিও তৈরি করা হয়েছিল। একই কায়দায় গত 31 তারিখও স্কুলে বাঘ ঘুরে বেড়ানোর ভুয়ো ভিডিওতে ছড়ায় রীতিমতো আতঙ্ক। বারাসাতের কদম্বগাছি স্কুলের বারান্দায় 3টি রয়্যাল বেঙ্গল টাইগারের ছবিতে ভয়ে স্কুলে যেতে বেঁকে বসেন পড়ুয়ারা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শাস্তির মুখে পড়েন স্কুল শিক্ষকই। শুরুতেই ডানকুনি থেকে নজর রাখতেই হবে, কারণ ডানকুনিতে ফের ডাকাতি। দুপুর 3:30 নাগাদ 5 দুষ্কৃতী ক্রেতা সেজে ঢোকে সোনার দোকানে, আর সেখানে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে কর্মীদের মাত্র 15 মিনিটের অপারেশন, আর তাতেই ডাকাতির ঘটনা। আর এখনো পর্যন্ত কি আপডেট, কি হয়েছিল জানবো। সরাসরি চলে যাব, রানা রয়েছে আমার সঙ্গে, রানার সঙ্গে কথা বলবো। রানা, এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে? আশপাশে কোনো সিসি ক্যামেরা বা সোনার দোকানে কোনো সিসি ক্যামেরা ফুটেজ এখনো পর্যন্ত সংগ্রহ করেছে পুলিশ, কি জানা যাচ্ছে? হ্যাঁ তমশ্রী, দেখো এখনো পর্যন্ত কিন্তু মানে পুলিশের কাছে যে সমস্ত সিসিটিভি ফুটেজ মানে পুলিশ বিশেষ করে দোকানের ভেতর সেই সিসিটিভি ফুটেজ আমাদের কাছে না এলেও কিন্তু যখন তারা দোকানে ঢুকছে এই 5 জন দুষ্কৃতী তারা পায়ে হেঁটে মানে ঢুকেছে দোকানের ভেতর। যেহেতু একতলার মানে দোকান, কটা সিঁড়ি স্টেপ ভেঙে যখন তারা দোকানে নিঃশব্দে ঢুকেই তারপরে তারা রণমূর্তি ধারণ করে। 5 জনের মধ্যে 3 জন দুষ্কৃতীর হাতে আর্মস ছিল। তারা ঢুকেই দোকানের যে মালিক তাকে মাথায় মেরে মাথায় মানে ফাটিয়ে দিয়েছে। পাশাপাশি যে 3-4 জন ক্রেতা ছিল তা মানে তাদের মোবাইল ফোন মানে কেড়ে নিয়ে তাদের হাত পা বেঁধে একটা জায়গায় তাদের বসিয়ে রাখা হয়। মাত্র 15 মিনিট এই অপারেশন চালায় এই 5 জন দুষ্কৃতী। মানে তারা বাইকে করে এসেছিল বলে জানা যাচ্ছে। মুখ খোলা অবস্থায় ছিল, যে এতটাই তারা ডেসপার্টলি ছিল যে মুখ খোলা অবস্থায় তারা কিন্তু দোকানে ঢুকে অবাধে লুটপাট চালায়। 15 মিনিট পরেই তারা কিন্তু দুটো বাইকে মানে তারা মানে 5 জনই মানে পালিয়ে যায়। পুলিশ এখন পর্যন্ত তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কিন্তু পুলিশের কাছে সেইভাবে কোনো মানে তথ্য উঠে আসেনি যে ডাকাতি করার পর তারা দোকান থেকে কোন রাস্তা দিয়ে কোন রুট দিয়ে তারা, কারণ যেহেতু ডানকুনি এমনই একটি মানে লোকেশন, সেখান থেকে হাওড়া ও কলকাতায় সংযোগ মানে দূরত্ব হচ্ছে 10 থেকে 15 মিনিট। ফলে অবাধেই তারা লুটপাট চালিয়ে কিন্তু বাইকে করে দুষ্কৃতীরা পালিয়ে গেছে। গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু দোকানের ভেতর এখনো পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হয়নি। কত মানে লক্ষ টাকার সোনার গহনা লুটপাট করেছে দুষ্কৃতীরা, সেই দিকে পুলিশ একটি তদন্ত শুরু করছে। তার হিসাব তারা মানে দোকানের মালিকের কাছ থেকে তারা নিচ্ছে। বেশ রানা, 5 জন ওরা কি ভাষায় কথা বলছিল? হিন্দি বাংলা দুটো ভাষায় কথা বলছিল। এসে ওরা কি করলো? প্রথমে আমরা তো অপারেশন চালু করে দিয়েছি। সব জলের নামে তো জলে করছে সে করছে।
আরম্ভ করে দিয়েছে। আমাদের ভেতরে ঢুকে আমাদের এক জায়গায় বসে হাতটা ভেঙে দিল। ভেঙে দেওয়ার পর আমাদের মোবাইল টোবাইল যা সব নিয়ে আমাদের লকটা খুলতে হচ্ছে, লকটা খুলতে পারেনি। বাকিগুলো তাড়াহুড়ো করে আমাদের আটকে দিয়ে বেরিয়েছিল। মোট 2জন মাস্ক পরেছিল, বাদ বাকি ছিল মুখ খোলাই ছিল, 3জনই মুখ খোলাই ছিল।